Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss the properties of genetic material from the chapter Molecular Basis of Inheritance, class 12. In this video NCERT বই থেকে আমি এই প্রপার্টি অফ জেনেটিক ম্যাটেরিয়ালটা ডিসকাস করছি। শুরু করি। ফ্রম দ্য ফোরগোয়িং ডিসকাশন, মানে এই চলতি আলোচনায় আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ডিবেট বিটুইন প্রোটিন আর ভার্সেস ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা একটা বিতর্ক ছিল যে প্রোটিন তোমার ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে না ডিএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করছে, যেটা রিজলভ হয়ে গেছে হার্সি এবং চিড এক্সপেরিমেন্টে। গ্রিফিথ এক্সপেরিমেন্ট থেকে শুরু করে অ্যাভেরি ম্যাকার্টি এবং হার্সিজ এক্সপেরিমেন্ট প্রুভ করেছে যে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু যা এক জনু থেকে পরবর্তী জনুতে ট্রান্সফার হয় এবং বংশগত বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে পরবর্তী জনুতে নিয়ে যায়। ইট বিকামস অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট ইট ইজ ডিএনএ দ্যাট অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। তারা বলছে কি, এটা হার্সিজ এক্সপেরিমেন্টে কি বলেছে যে ডিএনএ হচ্ছে সেই জিনগত বস্তু যা একটা জনু থেকে অন্য জনুতে ডিএনএর বৈশিষ্ট্য মানে বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাচ্ছে। হাউএভার, যদিও ইট সাবসিকুয়েন্টলি বিকাম ক্লিয়ার দ্যাট ইন সাম ভাইরাসেস RNA a genetic material, for example tobacco mosaic virus, QB ব্যাকটেরিয়া এটসেট্রা। কিন্তু কি দেখা যাচ্ছে যে কিছু কিছু ভাইরাস, বিশেষ করে প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে তোমার আর ডিএনএ হচ্ছে না আরএনএ হচ্ছে জিনগত বস্তু। যেমন তোমার রয়েছে টোব্যাকো মোজাইক ভাইরাস, যেমন তোমার রয়েছে কিউবি অর্থাৎ কোয়াড্রাম ব্যাকটেরিওফেজ। কোয়াড্রাম ব্যাকটেরিওফেজের ক্ষেত্রে তোমার হচ্ছে আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করছে। যেমন এখানে তোমার ব্যাকটেরিওফেজ দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস। এই টোব্যাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই যে আরএনএ হচ্ছে জিনগত বস্তু হিসেবে কাজ করছে। আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করছে। এবার হচ্ছে কিউবি ব্যাকটেরিওফেজ, এই যে কিউব ব্যাকটেরিয়া, যেখানে হচ্ছে কি কিউবি ভাইরাস ডুরাম, কিউবি ভাইরাস ডুরাম, এটা ব্যাকটেরিওফেজ ভাইরাস যার ক্ষেত্রে আরএনএ হচ্ছে জিনগত বস্তু হিসেবে কাজ করছে। অ্যান্সার টু সাম অফ দ্য কোয়েশ্চেন সাচ অ্যাজ হোয়াই ডিএনএ ইজ দ্য প্রিডোমিনেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এখানে আমরা কিছু প্রশ্ন এখানে জেগে উঠছে যে কেন ডিএনএ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, মোর দেন 90% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে তোমার ডিএনএ হচ্ছে জিনগত বস্তু। Where RNA performs dynamic function of messenger and adapter has to be found from the difference between chemical structure of the two nucleic acid molecule. যেখানে তোমার আরএনএ হচ্ছে কি অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন সেটা মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করছে, আবার অ্যাডাপ্টার বলতে টিআরএনএ কে বলা হয়, অ্যাডাপ্টার আরএনএ বলতে অ্যাডাপ্টার আরএনএ বলতে বোঝানো হচ্ছে তোমার টিআরএনএ কে, আর মেসেঞ্জার আরএনএ এমআরএনএ কে বলা হচ্ছে। ক্যান ইউ রিকল দ্য টু কেমিক্যাল ডিফারেন্স বিটুইন ডিএনএ আরএনএ? তুমি কি সেই দুটো পার্থক্য দেখাতে পারো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে? প্রথমত দেখো, ডিএনএ হচ্ছে সিঙ্গেল, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, যেখানে হচ্ছে কি ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড। আরএনএ এর ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে ইউরাসিল থাকছে তোমার নাইট্রোজেন বেস হিসেবে, যেখানে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল, যেখানে তোমার আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে কি থাইমিনের ক্ষেত্রে তোমার অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন থাকছে। আবার রাইবোজ যে সুগার থাকছে, যদি আরএনএ এর ক্ষেত্রে দেখো তুমি, তো আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ সুগার এবং ডিএনএ এর ক্ষেত্রে থাকছে ডিঅক্সি রাইবোজ সুগার। এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন এই যে ডিএনএ এর ক্ষেত্রে যখন ডিঅক্সি রাইবোজ সুগার দেখতে পাবো আমরা, তখন দেখতে পাবো যেখানে OH হাইড্রোক্সিল হাইড্রোজেন
এর ক্ষেত্রে পাবো আমি OH, তো যখন আমি RNA এর ক্ষেত্রে দেখতে পাবো RNA এর ক্ষেত্রে তখন দেখলাম কি যে এর মধ্যে কি রয়েছে, হাইড্রোক্সিল আয়ন রয়েছে, আর এর ক্ষেত্রে কি 2 নম্বর কার্বনে তোমার হাইড্রোজেন আয়ন রয়েছে। তাহলে এক হচ্ছে আয়ন হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আয়নের ক্ষেত্রে তোমার নাইট্রোজেন বেস ইউরাসিল থাকে, ডিএনএ ক্ষেত্রে থাইমিন থাকে। আয়নের ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে 2 নম্বর কার্বন রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে তোমার হাইড্রোক্সিল গ্রুপ থাকে এবং ডিএনএর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন গ্রুপ থাকে। A molecules that can act as genetic material must fulfill the following criteria. একটা এবার আমরা দেখব কি যে ধরুন ডিএনএ কে আমরা বলছি জিনগত বস্তু, তাহলে ডিএনএ কে যে বস্তুটা জিনগত বস্তু হবে তাকে অবশ্যই তোমার এই 4টে পয়েন্টকে ফিল আপ করতে হবে। কি কি দেখো, ফার্স্ট বলছে ইট শুড বি এবল টু জেনারেট ইটস রেপ্লিকেশন, অর্থাৎ যে একটা জিনগত বস্তুকে ডিএনএ করতে গেলে তোমার কি হতে হবে, ওর রেপ্লিকেশন হতে হবে, অর্থাৎ ওটাকে ওর প্রতিলিপি তৈরি করতে হবে। ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পারি ডিএনএ এর ক্ষেত্রে রেপ্লিকেশন হয়। 2 নম্বর হচ্ছে ইট শুড বি স্টেবল কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারাল। দ্বিতীয় হচ্ছে কি ডিএনএ হচ্ছে স্টেবল হতে হবে, মানে যে জিনগত বস্তু হবে তাকে স্টেবল হতে হবে কিসে, রাসায়নিকভাবে এবং গঠনগতভাবে, যেটা ডিএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ডিএনএর ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকছে, যখন আমরা একটা নতুন তোমার নিউক্লিওটাইড এখানে যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, এটা এই স্ট্রাকচার নিচ্ছে। কিন্তু যেহেতু এখানে দুটো পোলার গ্রুপ থাকছে তাই এই অক্সিজেন এবং অক্সিজেন কি করছে, পরস্পর যুক্ত হয়ে গিয়ে তোমার একটা অন্য ফর্ম তৈরি করছে, আনস্টেবল ফর্ম তৈরি করছে, এরকম বন্ড ফর্মেশন করছে না। তার ফলে কি হচ্ছে, আরএনএটা কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, ইট শুড প্রোভাইড দ্য স্কোপ ফর স্লো চেঞ্জেস মিউটেশন দ্যাট আর রিকোয়ার্ড ফর ইভলিউশন। তুমি যদি আরএনএ কে লক্ষ্য করো এটা খুব তাড়াতাড়ি মিউটেটেড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মিউটেটেড হবে, কারণ এতে দুটো পোলার গ্রুপ রয়েছে। কিন্তু ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে খুব স্লাইড এবং খুব স্লোলি এর সাথে মিউটেটেড হয়। 4 নম্বর বলছে ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য ফর্ম অফ মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স, এবং কি করছে এরা নিজেকে মেন্ডেলিয়ান ক্যারেক্টার হিসেবে তোমার নিজেকে প্রকাশ করবে। ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য ফর্ম মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স, যেখানে হোমোজাইগাস হেটেরোজাইগাস থাকবে, যেখানে শুধুমাত্র কি হচ্ছে ক্রসিং ওভার ঘটবে, সব কারণগুলো ঘটবে, যেখানে তোমার হচ্ছে মেন্ডেলিয়ান ক্যারেক্টার তোমার পরিচালিত হবে। এই 4টার ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিএনএর ক্ষেত্রে, সেটা চলো প্রুভ করি এবার। ইউ অন এক্সামিনস ইটস রিকোয়ারমেন্ট ওয়ান বাই ওয়ান, যদি আমরা প্রত্যেকটাকে একের পর এক ধরে নিই, বিকজ অফ দ্য রুলস অফ বেস পেয়ারিং অ্যান্ড কমপ্লিমেন্টারি মানে একটার সঙ্গে এই যে অ্যাডেনিনের সঙ্গে কি হচ্ছে, থাইমিন যুক্ত হচ্ছে, গুয়ানিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড সাইটোসিন যুক্ত হচ্ছে। তো এই যে তোমার হাইড্রোজেন বন্ডিং পেয়ারিং এবং কমপ্লিমেন্টারি মানে একটা অপর পরিপূরক, বোথ দ্য নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ হ্যাভ দ্য এবিলিটি টু ডাইরেক্ট দ্য রেপ্লিকেশন। তাহলে প্রত্যেকটা ডিএনএ কে আরএনএ কি হচ্ছে, ডিএনএ এবং আরএনএ সবাই কি হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে রেপ্লিকেশন হচ্ছে, আরএনএ এর ক্ষেত্রে তোমার রেপ্লিকেশন হতে পারে হয়। দ্য আদার মলিকুল ইন দ্য লিভিং সিস্টেমস অফ প্রোটিনস ফেল টু ফুলফিল ফার্স্ট ক্রাইটেরিয়া। তার প্রথম ক্রাইটেরিয়া কাজ হচ্ছে কি, রেপ্লিকেশন, যে ডিএনএ এবং আরএনএ দুটোই করতে পারে কিন্তু প্রোটিন করতে পারে না। এখানে প্রথমে প্রোটিনটা বাদ হয়ে গেল। এবার 2 নম্বর পয়েন্ট চলে সমাধান। The genetic material should be stable enough not to change with different stages of life cycle, age or with change in physiology of the organism. তাহলে বলছে কি যে জিনগত বস্তু থাকবে সেটা কি হবে, স্টেবল হতে হবে, যথেষ্ট পরিমাণে তাকে স্টেবল স্থায়ী হতে হবে, নট টু চেঞ্জ, সেটা খুব সহজ যাতে চেঞ্জ না হয়, উইথ ডিফারেন্ট স্টেজ অফ লাইফ সাইকেল, জীবনের বিভিন্ন স্টেজ যাতে ওটা চেঞ্জ না হয়, এবং এজ উইথ চেঞ্জ ফিজিওলজি, তাহলে শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে যাতে পরিবর্তন না হয়। Stability as one of the properties of genetic material was very evident in Griffith's transforming principle itself
that heat which killed the bacteria at least did not so the destroy some of the properties of genetic material. তাহলে বলছে কি যে স্টেবিলিটি আমরা কোথায় দেখেছি, গ্রিফিথ এক্সপেরিমেন্টে যখন তোমার র্যাটটাকে কি করা হয়েছে, হিট কিল্ড S3 প্লাস R2 দ্বারা তোমার ইনজেক্ট করা হয়েছে, কি হয়েছে, র্যাট কিল্ড হয়েছে। কেন? কারণ এই হিট কিল্ড S3 এর মধ্যে হিট দেওয়ার ফলে ডিএনএ নষ্ট হলেও ডিএনএ কিছু পার্ট রয়েছে যে পার্টটা তোমার সক্রিয় অবস্থায় ছিল, সেই সক্রিয় পার্টটায় তোমার R2কে ভিরুলেন্ট করে দিয়েছে, যার ফলে R2টা কি করেছে, র্যাটটা কিল করে দিয়েছে। তাই ডিএনএ হচ্ছে হিট প্রয়োগ করলেও কিন্তু স্টেবল থাকছে, অনেকটা ঠিক থাকছে। This now can easily be explained in light of the DNA that the two strands begins complementarity if separated by heating come together when appropriate conditions are provided. তাহলে কি হচ্ছে, এই যে আমাদের ডিএনএ দুটো স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ড কি হচ্ছে, এরা কমপ্লিমেন্টারি অর্থাৎ একে অপরের পরিপূরক, 5' to 3' আর 3' to 5'। এরা একে অপরের কি হচ্ছে, এরা একে অপরের পরিপূরক হচ্ছে, একে অপরের পরিপূরক হচ্ছে। একে অপর পরিপূরক মানে কি, এখানে যে অ্যাডেনিন থাকে অবশ্যই এখানে থাইমিন থাকবে, এরকম ভাবে এটা পরিপূরক। এবং এরা কি করছে, ডিএনএটাকে যখন আমি তাপ প্রয়োগ করছি তখন ডিএনএটা কি হচ্ছে, ডিন্যাচুর হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আবার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন প্রয়োগ করছি আবার এসে তোমার প্রিন্যাচুর হয়ে যাচ্ছে, মানে অতি সহজে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যায় না। ফার্দার 2' OH hydroxyl group present at every nucleotide in RNA is a reactive group that makes RNA labile and easily degradable. কিন্তু তুমি লক্ষ্য করেছি কি, আরএনএর ক্ষেত্রে যখন দেখেছি 2 নম্বর কার্বনে কি রয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। এই হাইড্রোক্সিল গ্রুপটা কি করছে, তোমার আরএনএ কে আনস্টেবল করে দিচ্ছে, অর্থাৎ সহজে ডিগ্রেডেবল করে দিচ্ছে। কিভাবে দেখো, ধরুন এখানে এটা হচ্ছে একটা পোলার গ্রুপ, এটা একটা অলরেডি পোলার গ্রুপ, তাহলে এখানে রয়েছে দুটো পোলার গ্রুপ। অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ মলিকিউল, যদি কোনো একটা হাইলি পজিটিভ ইলেকট্রো মলিকিউল যদি আসে, কোনো মলিকিউল আসে, তাহলে কি করছে, সেটা এই হাইড্রোজেনকে রিপ্লেস করছে। হাইড্রোজেনের তুলনায় বেশি যদি ইলেকট্রো পজিটিভ কোনো মলিকিউল আসে, বা যেটাকে নিউক্লিওফিলিক অ্যাটাক বলা হয়, নিউক্লিওফিলিক অ্যাটাক মানে হাই ইলেকট্রন অ্যাটাক। ইলেকট্রন মানে কি, নেগেটিভ চার্জ অ্যাটাক হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক। এবার হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাকের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে একটা বস্তু অ্যাটাক করছে, হাইড্রোজেনকে রিপ্লেস করছে, হাইড্রোজেন রিপ্লেস করার পরে ইলেকট্রনটাকে অক্সিজেনকে দিচ্ছে, অক্সিজেন ইলেকট্রনটা তখন কি করছে, তোমার 3 নম্বরে যে ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে নতুন নিউক্লিয়েট যুক্ত হয়েছিল সেই ফসফেটকে চার্জ করছে, যার ফলে এখান থেকে কি করছে, ওরা এই দেখো এইচ গ্রুপটাকে, এই যে জলটাকে বের করে দিচ্ছে। জলটা বের করার ফলে কি হচ্ছে, ফসফেটটা দুটো অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে এখানে তো অন্য কোনো নিউক্লিয়েট যুক্ত হওয়ার পথটাকে বন্ধ করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, দেখো রেজাল্টটা, আলটিমেট রেজাল্ট হচ্ছে যে এরকম রেজাল্ট হচ্ছে। যার ফলে কি হচ্ছে, যে আরএনএ, দেখো আরএনএ নিজেকে এই পোলার গ্রুপের জন্য তারা নিজেদেরকে চেঞ্জ করে দিচ্ছে, এক অবস্থা অন্য অবস্থায় চেঞ্জ করে দিচ্ছে, যার ফলে আরএনএ হচ্ছে আনস্টেবল। আরএনএ ইজ অলসো নোন টু বি ক্যাটালাইটিক। আরএনএ কি, ক্যাটালাইটিক মানে কি, যে সে এনজাইম হিসেবে কাজ করে, যেমন রাইবোজাইম কি করে, তোমার আরএনএ যখন এনজাইম হিসেবে কাজ করেছে, বিশেষ করে তোমার এমআরএনএ স্প্লাইসিং এর ক্ষেত্রে যখন এমআরএনএ থেকে ইন্ট্রনগুলোকে মুভ করে শুধু এক্সনগুলো যুক্ত করার সময় যে রাইবোনিউক্লিওপ্রোটিন ইউজ হয়, সেটা হচ্ছে তোমার রাইবোজাইম। Therefore, DNA chemically is less reactive and structurally more stable. তাহলে ডিএনএ কি হচ্ছে, লেস রিঅ্যাক্টিভ, যেহেতু ওর একটাই মাত্র পোলার গ্রুপ থাকছে, একটা নন পোলার গ্রুপ থাকছে বলে এটা কি লেস রিঅ্যাক্টিভ ও মোর স্টেবল when compared to RNA. Therefore, among the two nucleic acids, the DNA is a better genetic material. তাহলে আরএনএ ডিএনএর মধ্যে যেহেতু আরএনএ কি করছে, খুব সহজেই ডিগ্রেড হয়ে যাচ্ছে এবং সেটা শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল না, অন্য বস্তু হিসেবেও কাজ করছে, যেমন এনজাইম হিসেবে কাজ করছেন, লাইক রাইবোজাইম। In fact, the presence of thymine at the place of uracil also confers তারপর আমরা দেখছি কি, নেক্সট পেজ দেখবো এবার,
যে ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স অফ থাইমিন at the place of uracil also confers additional stability of to DNA. তারা বলছে কি যে আমাদের ক্ষেত্রে যখন ডিএনএ এর ক্ষেত্রে যখন থাইমিন যে রয়েছে সেই থাইমিনটা তোমার কি হচ্ছে তোমার ডিএনএ কে মোর স্টেবিলিটি দেয়। কারণ কি কারণ দেখো, it is more resistant to photochemical mutation, has a methyl group that protect it from chemical damage. তাহলে photochemical mutation মানে কি সানলাইট এবং কেমিক্যাল প্রেজেন্স রাসায়নিক পদার্থ উপস্থিতিতে এই মিথাইল গ্রুপটা তো কি করছে তোমার ডিএনএ কে চেঞ্জ হয়ে দিচ্ছে না, মিউটেশন হয়ে দিচ্ছে না, প্রোটেক্ট করছে, যেটা তোমার ইউরাসিলের মধ্যে নেই, আরএনএর মধ্যে নেই। ডিএনএ রিপেয়ার এনজাইম কন্টেনার, এবার ডিএনএ যদি কোনো ফল্ট তৈরি হচ্ছে ডিএনএ রিপেয়ার এনজাইমগুলো কি করছে এই মিথাইল গ্রুপটাকে তোমার এক আইডেন্টিফাই করে মিথাইলেশন প্রসেসের মাধ্যমে মিথাইল গ্রুপটাকে আইডেন্টিফাই করছে এবং সেই ডিএনএটাকে সহজে রিপেয়ার করে দিচ্ছে। এই সমস্ত কারণের জন্য তোমার ইউরাসিলের তুলনায় থাইমিন অনেক বেশি স্টেবল বা অনেক বেশি ডিএনএ স্টেবিলিটিতে হেল্প করছে। বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ আর এবল টু মিউটেট, আরএনএ এবং ডিএনএ দুটোই কি হচ্ছে মিউটেশন হতে পারে। ইনফ্যাক্ট আরএনএ বিং আনস্টেবল মিউটেটেড অ্যাট ফাস্টার রেট। তাহলে আরএনএ যেহেতু তোমার দুটো পোলার গ্রুপ থাকলো তাই আরএনএ হচ্ছে আনস্টেবল এবং খুব সহজে সেটা পরিবর্তিত হয়। Consequently, viruses having RNA genome and having shorter lifespan mutate evolve faster. তাহলে আরএনএ জেনোম তার কি ভাইরাস, যদি ভাইরাসের ক্ষেত্রে কি থাকছে আরএনএ থাকছে জিনগত বস্তু হিসেবে অ্যান্ড হ্যাভিং শর্টার লাইফ স্প্যান, এবং তাদের লাইফ স্প্যানটা খুব ছোট হচ্ছে এবং তার ইভলভ ফাস্টার। দেখবে একটা ভাইরাস যখন একটা পার্সনকে ইনফেক্ট করছে তখন সে এক ফর্মে থাকছে, অন্য পার্সনকে ইনফেক্ট করছে সে নিজেকে চেঞ্জ করে অন্য ফর্মে চলে আসছে। এটা এর কারণটা কি? কারণ এদের জিনগত বস্তু হচ্ছে আরএনএ, আর আরএনএ খুব সহজে মিউটেশন হয়, চেঞ্জ হয়। আরএনএ ক্যান ডাইরেক্টলি কোড ফর সিনথেসিস অফ প্রোটিন। দেখো এখানে আমরা ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রসেস আবার কি ডিএনএ তৈরি করছি রেপ্লিকেশনে, তারপর কি হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকে এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসে প্রোটিন তৈরি করছি আমরা। ওকে, তো এবার দেখো ডিএনএ থেকে আরএনএ এমআরএনএ প্রোটিন তৈরি হচ্ছে, কিন্তু যদি আরএনএ থাকে আরএনএ থেকে ডাইরেক্টলি কি আমরা প্রোটিন পেতে পারি। হ্যান্স ক্যান ইজিলি এক্সপ্রেস দ্য ক্যারেক্টার। তাহলে আর এটা কি প্রোটিন মানে কি ক্যারেক্টার এক্সপ্রেশন, যে ক্যারেক্টার প্রকাশটা কোথায় ঘটছে প্রোটিনের মাধ্যমে ঘটছে। তো আরএনএর মাধ্যমে কি হয় সহজেই তোমার প্রোটিন তৈরি হয়ে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ডিএনএ হাইবার ইজ ডিপেন্ডেন্ট অন আরএনএ ফর সিনথেসিস অফ প্রোটিন। কিন্তু ডিএনএ দেখো ডিএনএ থেকে আরএনএ হতে হবে, আরএনএ থেকে তার প্রোটিন হতে, ডিএনএ নিজের ক্যারেক্টার প্রকাশ করার জন্য আরএনএর উপর ডিপেন্ড হতে হবে। দ্য প্রোটিন সিনথেসিস মেশিনারি হ্যাজ ইভলভ অ্যারাউন্ড আরএনএ। প্রোটিন সিনথেসিস মেশিনারি, যে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিটা কি আরএনএর দ্বারাই হচ্ছে। The above discussion indicate that both RNA and DNA can function as genetic material. তাহলে কি উপরের যে দুটোর ক্ষেত্রে ডিএনএ আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করলো, বা ডিএনএ being more stable is preferred to storage of genetic material. তাহলে ডিএনএ কি হলো খুব স্থায়ী হলো কিসের ক্ষেত্রে? স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, জিনগত বৈশিষ্ট্যকে সংরক্ষণ করার জন্য। ফর দ্য ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন আরএনএ ইজ, কিন্তু যখন একজনের থেকে অন্যজনকে তোমার জিনগত বস্তু ট্রান্সফার করবে তখন আরএনএ ইজ জেনেটিক মেটার হিসেবে সবচেয়ে বেটার। তাহলে কি কি পয়েন্ট পেলাম আমরা? যে ডিএনএ এবং আরএনএ দুজনে কি করতে পারে? রেপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ দুজনেই রেপ্লিকেট করতে পারবে, প্রতিলিপি তৈরি করতে পারবে, যার ফলে কিন্তু প্রোটিন পারবে না, সুতরাং প্রোটিন জিনগত বস্তু হিসেবে কাজ করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট কি পড়লাম? যে আরএনএ থেকে 2 নম্বর হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যে হাইড্রোক্সিল গ্রুপ 2 নম্বর কার্বনে রাইবোজ সুগারে 2 নম্বর কার্বন হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যেটা পোলার গ্রুপ, যেটা ডিএনএকে আরএনএকে তোমার আনস্টেবল এবং ক্যাটালাইটিক বা রাইবোজাইম হিসেবে কাজ করতে সাহায্য করে। যেখানে ডিএনএ ক্ষেত্রে 2 নম্বরে কোনো পোলার গ্রুপ থাকে না, হাইড্রোক্সিল গ্রুপ থাকে না, হাইড্রোজেন গ্রুপ থাকে, তাই সেটি স্টেবল হয়। 3 নম্বর হচ্ছে ডিএনএতে যে ডিএনএর মধ্যে যে থাইমিন থাকে সেই থাইমিনটার মধ্যে মিথাইল গ্রুপ থাকে। 5
5 নম্বর কার্বনে তোমার কি থাকছে, মিথাইল গ্রুপ থাকছে। সেই মিথাইল গ্রুপটা কি করছে, ডিএনএ কে তোমার ফটোকেমিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করছে। আবার তোমার ডিএনএ যাতে যে ডিএনএ রিপেয়ারিং এনজাইম, সেই এনজাইমগুলো যাতে সেই মিথাইল গ্রুপকে শনাক্ত করে ডিএনএকে খুব সহজে রিপেয়ার করতে পারছে, এটা আরএনএর ক্ষেত্রে হয় না। আবার হচ্ছে কি, ডিএনএ হচ্ছে কি স্টেবল এবং এটা জিনগত বস্তুকে ভালোভাবে ধরে রাখছে, কিন্তু আরএনএ হচ্ছে কি আনস্টেবল। কেন? আরএনএ থেকে কি হয়, খুব সহজে প্রোটিন তৈরি হয়ে যায়, প্রোটিন তৈরি হওয়ার পরে নিজের ক্যারেক্টারকে এক্সপ্রেস করে, কিন্তু ডিএনএকে প্রোটিন তৈরি করতে গেলে আরএনএর মধ্য দিয়ে যেতে হয়, একটা স্টেপ বেশি, অর্থাৎ ট্রান্সক্রিপশন স্টেপটা বেশি হবে। কিন্তু আরএনএর ক্ষেত্রে ডাইরেক্ট ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি করতে পারে। তো এই সমস্ত পয়েন্টগুলো বলে যে ডিএনএ হচ্ছে মোর স্টেবল এবং একটা সুইটেবল জিনগত বস্তু, কিন্তু আরএনএ সুইটেবল জিনগত বস্তু নয়। এবার চলে আসছে আমরা আরএনএ ওয়ার্ল্ড। এই আরএনএ ওয়ার্ল্ড বলতে কি হচ্ছে, দেখো যে এখানে আমরা দেখব যে প্রথমে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আজ থেকে 4.8 বিলিয়ন ইয়ার্স আগতে, যখন পৃথিবী প্রথম লাইফ তৈরি হলো 3.5 বিলিয়ন ইয়ার্স আগতে, তখন প্রথম কে তৈরি হয়েছিল, ডিএনএ তৈরি হয়েছিল না আরএনএ তৈরি হয়েছিল? From foregoing discussion, immediate questions becomes evident which is the first genetic material. তো আমরা দেখলাম কি ডিএনএ জিনগত বস্তু। এবার বলবো কি যে প্রথম জিনগত বস্তু কে ছিল? It shall be discussed in details in the chapter on chemical evolution, but briefly we shall highlight some of the facts point. RNA was the first genetic material. তাহলে এখানে আমরা কি বললাম যে আরএনএ হচ্ছে প্রথম জিনগত বস্তু। There is now enough evidence to suggest that essential life processes as metabolism, translation, and splicing, etc. evolve around RNA. তাহলে আরএনএ প্রথম জিনগত বস্তু। বর্তমান সময়ে কি দেখছি আমরা, যে আমাদের এসেনশিয়াল লাইফ প্রসেস যেখানে বিপাক রয়েছে, ট্রান্সলেশন, প্রোটিন সংশ্লেষ পদ্ধতি রয়েছে বা স্প্লাইসিং, সেখানে আরএনএ কি করছে, এগুলো কার দ্বারা ঘটছে? আরএনএর দ্বারা। যখন আরএনএ যখন ক্যাটালাইটিক হিসেবে কাজ করছে, আরএনএ যখন এনজাইম হিসেবে কাজ করছে, তখনই তোমার এই জিনিসগুলো তখন এই আরএনএ ঘিরে, অর্থাৎ রাইবোজাইমকে ঘিরে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ এখানে আরএনএ এনজাইম হিসেবে কাজ করছে। RNA used to act as a genetic material as well as catalyst. There are some important biochemical reaction living system that are catalyzed by RNA catalyst and not by the protein enzymes. তো নর্মালি কি এনজাইমগুলো হচ্ছে কি প্রোটিন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মেটাবলিক প্রসেস আছে যেগুলো তোমার কার দ্বারা হচ্ছে, যেগুলো তোমার আরএনএ দ্বারা হচ্ছে। যেমন একদম হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং যেখানে কি হচ্ছে, দুটো এক্সন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এবং ইন্ট্রনগুলো বাদ হয়ে যাচ্ছে। এটা একটা প্রসেস, যেটা তোমার রাইবোজাইমের মাধ্যমে হচ্ছে। কিভাবে হচ্ছে, যে এই যে এটা হচ্ছে এমআরএনএ। আর এমআরএনএ বলতে হেটেরোজেনাস নিউক্লিয়ার এমআরএনএ, এমআরএনএ। ইউক্যারিওটের ক্ষেত্রে এটা নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়েছে, এখানে এক্সন এবং ইন্ট্রন দুটোই রয়েছে বলে হেটেরোজেনাস, এবং নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে বলে নিউক্লিয়ার এমআরএনএ। এবং এই নিউক্লিয়ার এমআরএনএ কি হচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, অর্থাৎ এই যে আগে বলেছি যে এর কি থাকছে, তোমার যে রাইবোজ সুগার থাকছে, রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে কি রয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। এই হাইড্রোক্সিল গ্রুপটা কি করছে, তাহলে এই অ্যাডেনিন একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড যে হাইড্রোক্সিল গ্রুপ 2 নম্বরে এক্সট্রা যে হাইড্রোক্সিল গ্রুপটা থাকছে, কারণ এটা কি হচ্ছে, এখান থেকে তোমার নিউক্লিওটাইড সিনথেস হচ্ছে, কিন্তু অন্য নিউক্লিওটাইড যুক্ত করছে, কিন্তু এটা ফ্রি অবস্থায় থাকছে। তো এই হাইড্রোক্সিল গ্রুপ করছে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে তোমার এই ফসফোরাইস্টের বন্ডে। অর্থাৎ যদি আমি এটাকে দিয়ে একটা আঁকি ধরে নাও, তাহলে এখানে কি হচ্ছে, ও ফসফেট ও CH2 এ হয়তো আর তৈরি হয়ে আছে। এবার এখানে কি রয়েছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে এক্সট্রা। এই হাইড্রোক্সিল গ্রুপটা তোমার কি করছে, নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটাচ্ছে। কোথায়, একটা 5 প্রাইম রিজনে, আবার করছে আবার 5 প্রাইম রিজন থেকে আবার নিউক্লিওফিলিক অ্যাটাক করছে 3 প্রাইম রিজনে। তারপর ল্যারিয়েট স্ট্রাকচারটা কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। হলো, আবার তোমার এখানে কি হচ্ছে, এরা এই যে দুটো আগে বললাম যে দুটো পোলার গ্রুপ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং জলকে বাইরে বের করে দিচ্ছে, কখন, যখন একটা নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটছে। এইসব ক্ষেত্রে কি আরএনএ এনজাইমের মতো কাজ করছে, ওই জন্য একে বলা হচ্ছে
catalytic properties, but RNA being catalyst was reactive and hence unstable. এবার RNA যখন ক্যাটালাইটিক হিসেবে কাজ করছে, RNA কি নিজের ফর্মকে সবসময় চেঞ্জ করতে থাকছে, এই জন্য RNA আনস্টেবল। Therefore, DNA has evolved from RNA with chemical modification that makes it more stable. তাহলে RNA যখন আনস্টেবল দেখালো, তো RNA থেকে কি ওর চেয়ে মোর স্টেবল ফর্ম DNA তৈরি হলো। DNA beings double stranded and having complementary, DNA কি হচ্ছে ডাবল স্ট্যান্ড হচ্ছে এবং এটা কমপ্লিমেন্টারি, অর্থাৎ দুটো স্ট্যান্ড দ্বারা তৈরি থাকছে এবং যা স্ট্যান্ড দুটো একে অপরের অ্যান্টি প্যারালাল এবং পরিপূরক। ফার্দার এজ চেঞ্জেস বাই ইভলভিং এ প্রসেস অফ রিপেয়ার, এবং এটা খুব সহজে চেঞ্জ হয় না। এই হচ্ছে আরএনএ ওয়ার্ক। তাহলে আরএনএ প্রথম আসলো, এবং কারণ আরএনএ হচ্ছে আনস্টেবল, এবং আনস্টেবল থেকে তখন একটা স্টেবল ফর্ম ডিএনএ এসছে, এবং আরএনএ যখন এনজাইম হিসেবে কাজ করে তখন সেটাকে রাইবোজাইম বলা হয়। এটা পরীক্ষায় কোয়েশ্চেনটা দেয় অনেক সময়। This is the end of this video. Thanks for watching, and please don't forget to subscribe and share to your friends. Thank you.